হ্যালো এভরি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কেমকিউসির তরফ থেকে সবাইকে আবার স্বাগতম। আমি নেক্সট পার্ট 1-এ 11-এর যে রসায়নের প্রাথমিক ধারণার উপর একটা টপিক আমি দেখিয়েছিলাম, যেখানে কেবলমাত্র সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি দেখেছিলাম যে গে-লুসাকের সূত্র পড়েছিলাম। তারপরে সেখানে বিজ্ঞানী বার্জেলিয়াস যেখানে ডাল্টন আর গে-লুসাকের সূত্রের সমন্বয় সাধন করার চেষ্টা করছিল। তো সেই সমন্বয় সাধন চেষ্টা কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী বার্জেলিয়াস ব্যর্থ হয়ে গেছিল। তো সেই ডাল্টন সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপর বিজ্ঞানী বার্জেলিয়াস কি মতবাদ দিয়েছিল সেটাও জেনে নিব। তারপর গে-লুসাক আর ডাল্টনের যে সমন্বয় সাধন করার চেষ্টা করছিল বিজ্ঞানী বার্জেলিয়াস, সেই প্রমাণটা কিভাবে ব্যর্থ হয়েছিল সেটাও জেনে নিব আজকে আমি এই ভিডিওতে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো, প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, যাতে এই রকম ইম্পর্টেন্ট ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চলো তাহলে আমরা দেখে নিই আজকের ফার্স্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি না ডাল্টনের মতবাদ তত্ত্ব, অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব, ডাল্টনস অ্যাটমিক থিওরি। আমরা নর্মালি জানি যে যে কোনো পদার্থ মানেই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, তাকে কিন্তু আমরা কি বলবো, অ্যাটম বা পরমাণু বলবো। আমি নর্মালি একটা কাগজ নিলাম, এই কাগজকে আমি ছিঁড়তে যাচ্ছি, যখন লাস্ট একটা পয়েন্ট আসবে যেখানে যে কাগজটাকে আমি আর কিন্তু ছোট করা যাচ্ছে না, ওই যে ক্ষুদ্রতম অংশটা পেলাম, তাকেই কিন্তু আমরা কি বলবো, অ্যাটম বা পরমাণু বলবো। দেখো আমি একটু ভাষায় তোমাদের বলে দিই যে পদার্থ মানেই যে অতি ক্ষুদ্র কণা দ্বারা কিন্তু গঠিত। এই ধারণা কিন্তু প্রাচীন যুগে ভারতীয় বা বিভিন্ন গ্রিক দার্শনিকদের মধ্যে কিন্তু এই কথাটাই শুনে এসেছি, বা এই কথাটাই তারা বলেছে, বা তাদের মুখেও আমরা শুনেছি যে পরমাণু বা পদার্থ মাত্রই কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দিয়েছিলেন কিন্তু পরমাণু। গ্রিক দার্শনিক ডিমোক্রিটাস তিনি এর নাম দিয়েছিলেন কি, অ্যাটম। পরবর্তীকালে এই পরমাণু বা এই অ্যাটম তার অস্তিত্ব সম্বন্ধে বিভিন্ন বৈজ্ঞানিকরা কিন্তু মতবাদ করে দিয়ে গেছিলেন, কিন্তু সেই সব পদার্থের ধর্ম বা ওই পরমাণুর তার রাসায়নিক ধর্ম কিভাবে আছে তার সম্বন্ধে কিন্তু তেমন কিছু বলতে পারেননি। কিন্তু বিজ্ঞানী ডাল্টন পরবর্তীকালে এই মতবাদ নিয়ে তিনি কিছু মতবাদ বলে দিয়ে গেছিলেন। চলো আমরা মতবাদটা দেখে নিই। মতবাদটা হচ্ছে, ফার্স্ট বলছে বিজ্ঞানী ডাল্টন, বলছে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থ কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলোর নাম দিয়েছিলেন বিজ্ঞানী ডাল্টন কি, পরমাণু। ডাল্টন তিনি এইভাবে ব্যাখ্যা করলেন যে কিছু কিছু মৌলিক পদার্থ আছে, সেই মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বললেন কি না, সরল পরমাণু বা সিম্পল অ্যাটম। আবার কিছু যৌগিক পদার্থ আছে আমরা জানি, সেই যৌগিক পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেগুলোকে নাম দিলেন কি না, যৌগিক পরমাণু বা কম্পাউন্ড অ্যাটম বলবো আমরা। 2 নম্বর পড়ব যে পরমাণু অবিভাজ্য কণা, অর্থাৎ পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। 3 নম্বর পয়েন্ট পড়বো আমরা, একই মৌলের পরমাণুগুলির ধর্ম, ওজন বা তাদের আকৃতি কি হয়, একই রকমের হয়। কি বলছে না, ধরো একই সিরিজে এলিমেন্ট গুলো আছে, সেই সিরিজের মৌলগুলো নিশ্চয়ই তাদের ধর্ম, ওজন বা আকৃতি নিশ্চয়ই একই হবে। আবার ধরো বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ আছে, তাই তাদের ক্ষেত্রে যে পরমাণুর ধর্ম বা ওজন নিশ্চয়ই আলাদা আলাদা ভাবে হবে, এটা সবাই আমরা বুঝতে পারছি। 5 নম্বর পয়েন্ট আমরা পড়বো আমরা যে কোন বিক্রিয়ার দ্বারা পরমাণুগুলি ধর্ম, ওজন বা আকৃতির পরিবর্তন করা সম্ভব নয়। পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, যে কথাটা আবার চলে আসছে। আগে আমি বলেছিলাম যে পরমাণুগুলো যখন কোন রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে, তাদের ধর্ম বা ওজনগুলো কিন্তু যখন প্রোডাক্ট তৈরি হয়ে যায় কিন্তু প্রপার্টিজ চেঞ্জ হয়ে যায়, তাই না? এই জন্য বলছে পরমাণুগুলোকে যে ক্ষুদ্রতম কণা বা এই ক্ষুদ্রতম কণাগুলোকে যে পরমাণু বলেছিল বিজ্ঞানী ডাল্টন,
সেই পরমাণুকে কিন্তু সৃষ্টি বা ধ্বংস কিন্তু করা যায় না। চলো নেক্সট আমরা দেখে নিই আর কি বলছে। বলছে রাসায়নিক বিক্রিয়ার পরমাণুর পূর্ণ বিন্যাস ছাড়া আর কিছুই হয় না। ধরো নরমালি আমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি, ধরো এ প্লাস বি, এখান থেকে সি উৎপন্ন হয়েছে, তাহলে এ বি রাসায়নিক বিক্রিয়া করে সি যখন উৎপন্ন করছে, এটাকে আমরা কি বলবো? রিঅ্যাক্ট্যান্ট বলবো বা বিক্রিয়ক বলবো, বিক্রিয়ক পদার্থ বলবো। আর এটাকে আমরা কি বলবো? না বিক্রিয়াজাত পদার্থ বলবো। হয়ে গেল কি বলছি? তাহলে এই যে এ বি রাসায়নিক বিক্রিয়া করে একটা সি উৎপন্ন করছে, তাহলে এদের কি হচ্ছে? আগে যে অবস্থায় ধর্ম বা তাদের যে প্রপার্টি ছিল, নিশ্চয়ই যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করলো সি, তার নিশ্চয়ই ধর্ম আর প্রপার্টি নিশ্চয়ই আলাদা হবে। বলতে পারলাম কি বলছি? এই জন্য বলছে পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করলে তাদের পূর্ণ বিন্যাস ঘটে, মানে একটা অবস্থা থেকে আর একটা অবস্থা। ক্লিয়ার? এই জন্য বিক্রিয়ার পূর্বে ও পরে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের পরমাণু সংখ্যা কি বলা হয়? সমান বলা হয়। এটাই কিন্তু ডাল্টনের অ্যাটমিক থিওরি বলা হয়, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি। তাহলে কি বলছি? দুই বা তার বেশি মৌল পরমাণুগুলো একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ গঠন করে। নরমালি ভাবো, আমি করলাম একটা H2 সাথে যদি আমি Cl2 রাসায়নিক বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন করবে? না 2HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে হাইড্রোজেন কম মোল ছিল না, এখানে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেন কিন্তু 1 মোল নিয়েছিলাম আমরা, আর এখানে ক্লোরিন কিন্তু 1 মোল আছে, আর যেখানে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু 2 মোল উৎপন্ন হয়েছে। তাহলে এদের যদি পূর্ণ সংখ্যার সরল অনুপাত করি তাহলে কত হবে? না 1:1:2 অনুপাত। তাহলে এই অনুপাতে রাসায়নিক বিক্রিয়া করে তারা নতুন একটা পদার্থ গঠন করছে, এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পেরেছো? তাহলে এই যে কটা পয়েন্ট আমরা পড়লাম, এইগুলো কিন্তু বিজ্ঞানী ডাল্টন পরমাণুকে নিয়ে তিনি ব্যাখ্যা করলেন। কি বললাম? ডাল্টনের কিন্তু পরবর্তীকালে এই যে তত্ত্বগুলো বললেন বা এই স্বীকার্যগুলো বললেন, এর মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো সেইগুলো আমরা ক্লাস 10-এ ম্যাক্সিমাম আমরা জেনে এসেছি, সেখানে অ্যাটমিক স্ট্রাকচার ছিল। তো এখানে আমাদের সিলেবাসে যতটুকু আছে আমরা সেইটুকুর মধ্যে আলোচনা করার চেষ্টা করব আমরা। এরপর আমরা চলে যাচ্ছি যে বিজ্ঞানী বার্জেলিয়াস, তিনি বার্জেলিয়াস এই ডাল্টন আর গেলুসাকের সূত্রকে সমন্বয় সাধন করার চেষ্টা করছিল, তো সেইটা দেখে নি। বিজ্ঞানী বার্জেলিয়াসের প্রকল্প বা বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি কি বলেছিলেন? তিনি বললেন যে একই চাপ ও উষ্ণতায়, এটা উষ্ণতায় হবে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। বুঝতে পারছি কি বলছি? বলছে চাপ আর উষ্ণতা আমি একই রাখবো, দিয়ে যে কোনো আয়তনে গ্যাসের ক্ষেত্রে তার যে সমান সংখ্যক যে গ্যাসটাকে থাকে তার পরমাণু সংখ্যা কিন্তু সমান হবে, অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু বর্তমান। দেখো এইটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ বার্জেলিয়াস যে প্রকল্পটা বলেছিল, এই বার্জেলিয়াস প্রকল্পটাকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করলেন যে বিজ্ঞানী গেলুসাক আর হচ্ছে ডাল্টনের পরমাণু বা তত্ত্বটাকে কম্বিনেশন করতে, অর্থাৎ তাদেরকে যুক্ত করতে চাইছিল তাদের দুটো সূত্রটাকে। তো দেখি আমরা পারি কিনা। দেখো বার্জেলিয়াস প্রকল্প কিন্তু এই সমন্বয় সাধন সূত্র কিন্তু ব্যর্থ হয়েছিল। তো তার একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। নরমালি আমি একই রকম একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন নিলাম, তারা রাসায়নিক বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। ক্লিয়ার? বুঝতে পারছি কি বলছি? আমি নরমালি ভাবলাম যে বার্জেলিয়াস প্রকল্প অনুযায়ী যে একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন কত ধরছি আমি? না ভি আয়তন আমি হাইড্রোজেন গ্যাস ধরছি আমি, তার সাথে আমি ভি আয়তন ক্লোরিন গ্যাস ধরছি, আয়তন ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? না 2V আয়তন, 2V আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উৎপন্ন করছে। বুঝতে পারছি আমি কি বললাম? বার্জেলিয়াস প্রকল্প অনুযায়ী আমরা বলবো যে n মোল অর্থাৎ n পরমাণু, আমি n পরমাণু কথা বলবো, n পরমাণু হাইড্রোজেন গ্যাস
প্লাস এন পরমাণু আমি কি লিখবো না ক্লোরিন গ্যাস, তারা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে 2n পরমাণু কি করছে না হাইড্রোজেন ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। বুঝতে পারছো কি বলছি আমি? এবার আমরা নরমালি তাহলে দেখতে পাচ্ছি যদি আমি n এর জায়গায় 1 ধরি তাহলে কত বলবো আমরা, তাহলে 1 পরমাণু বলবো আমরা। তাহলে 1 পরমাণু হাইড্রোজেন গ্যাস প্লাস 1 পরমাণু ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে কি করতে পারছে, তারা 2 পরমাণু কি হচ্ছে না হাইড্রোজেন ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। আমি এই রাসায়নিক বিক্রিয়াটাকে এইভাবে লিখছি, দেখো আমি হাফ H2 করলাম প্লাস হাফ Cl2 করলাম, তাহলে এখান থেকে কি পাবো আমরা HCl পাবো। যদি আমি উভয় পক্ষকে হাফ দিয়ে মানে বিক্রিয়ক আর বিক্রিয়ক পদার্থ দুটোকে হাফ দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে নিশ্চয়ই 2টা কেটে যাবে 1 থাকবে, তাহলে হাফ H2 আর হাফ Cl2 আর 1 HCl। তাহলে এইভাবে আমরা বলতে পারি এখান থেকে, কিভাবে বলতে পারি এখান থেকে আমরা একই রকম বার্জেলাস প্রকল্প অনুযায়ী, তাহলে হাফ পরমাণু হাইড্রোজেন গ্যাস প্লাস কি বলতে পারি হাফ পরমাণু Cl2 গ্যাস, তারা রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করে নিশ্চয়ই 1 পরমাণু হাইড্রোক্লোরিন গ্যাস অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে, হ্যাঁ কি না? তাহলে এখানে হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে হাইড্রোজেন আর ক্লোরাইড পূর্ণ সংখ্যায় কিন্তু আছে, কিন্তু হাইড্রোজেন আর যে ক্লোরিন গ্যাস পরমাণুগুলো কি হচ্ছে পূর্ণ সংখ্যায় কিন্তু নেই, কেবলমাত্র এইটা কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, তাই না? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, কিন্তু হাইড্রোজেন ক্লোরিন গ্যাসটা কিন্তু পূর্ণ সংখ্যায় সমানুপাতে নেই। তাহলে আমরা জানি হাইড্রোজেন ক্লোরাইডটা ক্ষুদ্রতম কণা কি হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু বলবো আমরা। তাহলে একটা এই যে একটা পরমাণু হাইড্রোজেন ক্লোরাইড অস্তিত্ব আছে, কিন্তু আমরা বার্জেলাস প্রক্রিয়া বলতে পারি যে একটা হাইড্রোজেন ক্লোরাইড এই যে 1 মোল হাইড্রোজেন ক্লোরাইড, এই 1 মোল হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করতে আমাকে হাফ পরমাণু কি দিতে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর হাফ পরমাণু ক্লোরিন গ্যাস দিতে হচ্ছে আমাকে, হ্যাঁ কি না? তাহলে এই বিক্রিয়াটি কিন্তু যথার্থ আমরা বলতে পারি যে সঠিক বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 পরমাণু হাইড্রোজেন ক্লোরিন গ্যাস ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ পরমাণু হাইড্রোজেন গ্যাস প্লাস লিখতে পারি হাফ পরমাণু ক্লোরিন গ্যাস, বুঝতে পারলাম? তাহলে এই যে দুটো বিক্রিয়াটাকে আমি দুভাবে করলাম, ফার্স্ট বিক্রিয়া কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে আছে 1:1:2 অনুপাতে, সেকেন্ড বিক্রিয়া দেখছি কেবলমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে আছে, যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যাটা প্রয়োগ করি এখানে। আর বার্জেলাস প্রকল্প অনুযায়ী একই চাপ বসাতে কি বলবো আমরা, তাহলে 1 পরমাণু HCl সমান বলতে পারি হাফ পরমাণু H2 আর হাফ পরমাণু Cl2, ক্লিয়ার? তাহলে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারছি যে একটি হাইড্রোজেন ক্লোরাইড যৌগ উৎপন্ন করতে কি লাগছে আমাদের না একটি ক্লোরিন পরমাণু আর একটি হাইড্রোজেন পরমাণু লাগছে আমাদের, কি বললাম বুঝতে পারছো তো? এবার এই পরমাণু যদি ভেঙে দিলে কি হবে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ হাফ হয়ে যাবে, তাহলে হাফ পরমাণু হাইড্রোজেন হাফ পরমাণু ক্লোরিন, একটা পরমাণু হাইড্রোজেন ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে আমাদের লাগছে হাফ পরমাণু হাইড্রোজেন গ্যাস আর হাফ পরমাণু ক্লোরিন গ্যাস। তাহলে এই বিক্রিয়া থেকে বুঝতে পারছি যে ডাল্টনের পরমাণু বা তত্ত্ব অনুযায়ী কিন্তু পরমাণুটাকে আমরা কি বলবো অবিভাজ্য বলবো, কি বলবো অবিভাজ্য, তার মানে পরমাণুকে ভাঙা বা সৃষ্টি করা যায় না। তাহলে একটা পরমাণু হাইড্রোজেন ক্লোরাইডের অস্তিত্ব আছে, কিন্তু পরমাণু তো অবিভাজ্য বলে দিয়েছে, পরমাণুকে ভাঙা যায় না বা সৃষ্টি করা যায় না। তাহলে এই ধারণা থেকে বোঝা যাচ্ছে যে বার্জেলিয়াস যে প্রকল্পটা বলছিল তার পরীক্ষার দ্বারা কিন্তু ডাল্টনের যে পরমাণু তত্ত্বটাকে কিন্তু ভুলভাবে প্রমাণিত হলো, বলতে পারলাম? অর্থাৎ বার্জেলিয়াস প্রকল্প কিন্তু পরবর্তীকালে ব্যর্থ হলেন। বোঝা গেল কি বলছি? নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু আবার কিন্তু ক্লাস দিতে পারি এর সাথে, বা এই টপিকটার উপর আবার ক্লাস দিতে পারি।
তাহলে এখানে আমরা বুঝতে পারছি বিজ্ঞানী বার্জেলিয়াস দেখলেন যে গে-লুসাকের আয়তন সূত্র আর হচ্ছে ডাল্টনের পরমাণু তত্ত্ব কম্বিনেশন সূত্র কিন্তু ব্যর্থ হলেন বিজ্ঞানী বার্জেলিয়াস প্রকল্প অনুযায়ী। বুঝতে পারছি কি বলছি? চলো আমরা নেক্সট এবার এগিয়ে যাই টপিকের উপর। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে পারমাণবিক ভর বা আণবিক ভর বা গ্রাম পরমাণু বা গ্রাম অণুর আমরা কি করব না সংজ্ঞা পড়ব। কার সাহায্যে? না অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে। অ্যাভোগাড্রো সংখ্যা আমরা কি জানি? এন এ জানি। এন এ সমান কি জানি? 6.023 ইন্টু 10⁻23। অনেক বইতে কিন্তু এইভাবে দেওয়া থাকে 6.022 ইন্টু 10⁻23। তো আমরা হয়তো ভাববো যে এটা ভুল, এটা ঠিক না। টুর পরে কিছু সংখ্যা থাকে যেগুলো যার জন্য আমি 1 প্লাস যোগ করে আমরা 023 ইন্টু 10⁻23 লিখেছি। তোমরা এটা লিখলেও ঠিক হবে, এটা লিখলেও ঠিক হবে। তাহলে এইটা আমাদের কি ছিল? অ্যাভোগাড্রো সংখ্যার মান ছিল, এটাকে এন এ বলেছিলাম বা ক্যাপিটাল এন আকারেও লেখা হয়। তো এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা পারমাণবিক ভর কাকে বলে জেনে নিই এবং একটা এক্সাম্পলও জেনে নিব। কোন একটা মৌলিক পদার্থের 6.023 অর্থাৎ এটা কি বলবো আমরা? অ্যাভোগাড্রো সংখ্যক। এত সংখ্যক যদি পরমাণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলবো আমরা। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? আবার বলছি, যে পদার্থ বা যে মৌলিক পদার্থটা নিব তার যদি অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ এন সংখ্যক পরমাণুর ভর হয়, তাহলে এন সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম সংখ্যাটাকে আমরা কি বলবো? মৌলের পারমাণবিক ভর। আমরা একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ইজি ভাবে বুঝতে পারবে। দেখো আমি বলছি একটা নাইট্রোজেনের ভর দিয়ে দিচ্ছে কত? 14 গ্রাম। কত সংখ্যক? না এন এ সংখ্যক। তাহলে এন এ সংখ্যক নাইট্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে কত? 14 দেওয়া আছে বা 14 গ্রাম দেওয়া আছে। তাহলে পারমাণবিক ভর কত হবে? তাহলে পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক, তাহলে পারমাণবিক ভর হবে কত? না 14 হবে, তাই না? অবশ্য 14 হবে, কারণ দেখো আমি বলেছিলাম কি যে পারমাণবিক ভর তাকেই বলবো যেখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভরটাই হচ্ছে কিন্তু তার পারমাণবিক ভর। তাহলে এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাই নাইট্রোজেনের এন এর সংখ্যের পারমাণবিক ভর বলে দিয়েছে 14 গ্রাম। তাহলে পারমাণবিক ভর সেটাই বলবো আমরা কত? 14 ভর হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? এবার চলো আমরা আণবিক ভর বের করে নিই। আমরা আণবিক ভর কাকে বলবো? একই রকম একই ভাবে আমরা ডেফিনিশন দিব। যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের তা যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যত গ্রাম হয় তত গ্রাম সংখ্যাটাকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের কি বলবো আমরা? আণবিক ভর বলবো আমরা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি আর একবার তোমাদের বলে দিচ্ছি, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যত গ্রাম হয় সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? না গ্রাম আণবিক ভর। তাহলে আমরা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাব। যদি বলছি আমি যে নাইট্রোজেনের অণুর একটা ভর দেওয়া আছে, অণুর ভর দেওয়া আছে কত? না 28 গ্রাম দেওয়া আছে। কত সংখ্যক? না অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ এন এর সাথে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেনের তার অণুর ভর বলে দিচ্ছে 28 গ্রাম। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে তাহলে কত হবে? তাহলে 28 হবে নিশ্চয়ই। সেটাই তো বললাম আমরা। তো যেটাই হচ্ছে মানে এন এর সংখ্যক অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেনের যে অণুর ভরটা হবে সেই অণুর ভরটাকে আমরা কি বলবো? আণবিক ভর বলবো। তাহলে যদি আমাদের 6 সংখ্যক নাইট্রোজেনের অণুর ভর 28 গ্রাম দেওয়া থাকে, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত হবে? 28 হবে। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, হ্যাঁ কি না? আবার দেখো অ্যামোনিয়া সংকেত কি? না NH3। নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 3, তাহলে 17। তাহলে আমরা দেখছি বলছে Na সংখ্যক অ্যামোনিয়া মানে NH3 এর অণুর ভর কত দেওয়া আছে? 17 গ্রাম দেওয়া আছে। তাহলে অ্যামোনিয়ার NH3 আণবিক ভর কত হবে? 17 হবে নিশ্চয়ই। যেটা অণুর ভর হবে সেটাই তো আমরা আণবিক ভর বলবো, সেটাই তো আমরা সংজ্ঞায় জেনে এলাম বা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে জেনে এলাম আমরা। নিশ্চয়ই বুঝতে পারছো? প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু বুঝতে পারছো কিনা তোমরা। চলো নেক্সট যাচ্ছি আমি এবার গ্রাম পারমাণবিক। দেখো গ্রাম পরমাণু কাকে বলবো আমরা?
কোন মৌলের যত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে তত গ্রাম পরমাণুকে আমরা ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলবো আমরা। তাহলে 1 গ্রাম পরমাণু কাকে বলবো না, কোন একটা যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থের যত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে তাকেই আমরা কি বলবো, ওই মৌলিক পদার্থের 1 গ্রাম পরমাণু। যেমন আমি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 6.023 সংখ্যক একটা অক্সিজেনের পরমাণু ভর দেওয়া আছে কত, 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন সমান কত বলবো, 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলবো আমরা, হ্যাঁ কি না? সেটাই তো বললাম আমি যে যত গ্রামের মধ্যে, তাহলে 1 গ্রামের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকে তাহলে অক্সিজেন পরমাণুর তার ভর বলে দিয়েছে কত, 16 গ্রাম বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল বলতে পারি কি 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম পরমাণু অক্সিজেন, হ্যাঁ কি না? বুঝতে পারছি কি বলছি? এইটাকেই তো আমরা 1 গ্রাম পরমাণু বললাম আমরা, বা 1 গ্রাম পরমাণু সংখ্যা থেকে বুঝে এলাম আমরা। অর্থাৎ যত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে সেই গ্রাম সংখ্যাটাকে, মানে এই 16 গ্রাম অক্সিজেনটা কি হচ্ছে না 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, ওই মৌলিক পদার্থের 1 গ্রাম পরমাণু। বুঝতে পারছি কি বলছি নিশ্চয়ই? চলো এবার আমি নেক্সট যাচ্ছি যে গ্রাম অণু সংখ্যা জানবো আমরা। কি জানবো? গ্রাম অণু সংখ্যা। দেখো কোন মৌলিক বা যৌগিক পদার্থের যত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে তত গ্রাম মানে পরমাণুকে বা পরিমাণকে আমরা কি বলবো, ওই মৌলিক পদার্থের 1 গ্রাম অণু বলে। নরমালি আমরা যেটা গ্রাম 1 গ্রাম পরমাণু জেনে এলাম, সেখানে শুধু 1 গ্রাম অণু জানবো আমরা। এখানে কি বলবো, যত গ্রামের মধ্যে, সেখানে শুধু মৌলিক পদার্থ ছিল, এখানে মৌলিক আর যৌগিক পদার্থের যত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, সেখানে কি ছিল, পরমাণু ছিল, এখানে অণু থাকে, সেই গ্রাম সংখ্যাটাকে আমরা কি বলবো, 1 গ্রাম পরমাণু। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, নরমালি যে বলছে একটা হচ্ছে নরমালি যে 6.023 সংখ্যক নাইট্রোজেনের অণুর ভর কত বলেছে, 28 গ্রাম বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন সমান আমরা কি বলতে পারি, 1 গ্রাম অণু নাইট্রোজেন, 1 গ্রাম অণু নাইট্রোজেন বলতে পারি। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি 17, তাহলে আমরা বলতে পারি 17 গ্রাম অ্যামোনিয়া ইকুয়াল টু কি লিখতে পারি, 1 গ্রাম অণু কি বলবো আমরা, NH3 বলবো, তাই না? এটাই তো বলবো আমরা। তাহলে যত গ্রাম অণু, অর্থাৎ কোন মৌলিক বা যৌগিক পদার্থের তার যে যত গ্রাম থাকে বা ওই গ্রামের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান থাকে, তাহলে সেই গ্রাম অণু সংখ্যাটাকে আমরা কি বলবো, 1 গ্রাম অণু বলবো আমরা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দুটো এক্সাম্পল দিয়েছি, নিশ্চয়ই তোমরা আরো ভালো করে বুঝতে পেরেছো। ক্লিয়ার? বলতে পারো কি বলছি? চলো নেক্সট, চলো এবার পারমাণবিক ভর একক বা অ্যাটমিক ইউনিট বা অ্যাটমিক মাস ইউনিট, যাকে আমরা কি বলবো, AMU অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ পারমাণবিক ভর একক। এই পারমাণবিক ভর একক আমরা নির্ণয় করতে হলে আমাদের কার্বন সি পরমাণুর সাথে তুলনা করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো তো? কার্বন সি পরমাণুর সাথে তুলনা করতে হবে। দেখো কোন একটা মৌলের যদি প্রকৃত ভর তার এককে যদি প্রকাশ করতে হয়, বা যে এককে আমরা প্রকাশ করব তাকে আমরা কি বলবো, পারমাণবিক ভর একক বা AMU বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে কি বললাম, কোন একটা মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর, কেবলমাত্র একটা পরমাণুর প্রকৃত ভর যে এককের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই আমরা পারমাণবিক ভর একক বা AMU বলবো আমরা। এই 1 mu এর মান কিন্তু একটা কার্বন পরমাণু ভরের, অর্থাৎ 1/12 অংশের কি হয়, সমান হয়। আমি বললাম না যে পারমাণবিক ভর একক বের করতে হলে আমাকে কার্বন সি পরমাণুর সাথে তুলনা করতে হবে। অর্থাৎ আমরা বলবো যে 1 AMU এর মানটা একটা কার্বন পরমাণু ভরের 1/12 অংশের, কত বলছি, 1/12 অংশের কি হবে, সমান হবে। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি 1 AMU সমান বলতে পারি 1/12 কিন্তু কি বলি, যে একটি কার্বন 12 সি পরমাণুর ভর, পরমাণুর কি লিখবো আমরা, ভর লিখবো।
সমান কত হবে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, নিশ্চয়ই এখানে দেখাচ্ছ আমি এখানে নিশ্চয়ই এখানে আমি করেই দিয়েছি, দেখো এখানে একটা ক্যালকুলেশনও করে দিয়েছি অলরেডি। তো বর্তমানে পারমাণবিক ভর একক বোঝার জন্য আমরা কি করব না এএমইউ এর পরিবর্তে শুধু ইউ অক্ষরটি ব্যবহার করব। ইউ কথার অর্থ হচ্ছে কি ইউনিফাইড মাস বলবো আমরা। ইউ কথার অর্থ কি ইউনিফাইড মাস। তো সেখানে আমরা এএমইউ না লিখে কেবলমাত্র ইউ ইউজ করতে পারি আমরা। ক্লিয়ার, বুঝতে পারছি? তো একটা এক্সাম্পল দিই তাহলে, কোন একটা মৌলের একটি পরমাণু তাহলে ভর কি লিখবো আমরা না মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 mu। তাহলে মৌলের পারমাণবিক ভর আর 1 mu এর মান কত পেলাম আমরা যে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। মান বসিয়ে দিব, হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো তুমি বুঝতে পারবে, এখানে উদাহরণ দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এখানে আমি লিখেছি দেখো একটা নাইট্রোজেন পরমাণু ভর, নাইট্রোজেনে কত আমরা জানি 14 জানি আমরা, তাই না? তাহলে একটা নাইট্রোজেন পরমাণু ভর কত হবে, তাহলে পারমাণবিক ভর কত নাইট্রোজেনে, নাইট্রোজেনে হচ্ছে 14 পারমাণবিক ভর ইন্টু কত লিখবো যেটা হচ্ছে 1 mu। 1 mu মান কত পেয়েছিলাম 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেইটা একটা পরমাণুর ভর বেরিয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে সেটাই কি বেরোবে একটা পরমাণুর ভর বেরোবে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো আমরা নেক্সট যাই। এই পারমাণবিক ভর একক আমরা একটা রিলেশন বের করে নিই। আমি যখন ম্যাথ করাবো বা তোমার যখন ম্যাথের ক্লাস দিব এই চ্যাপ্টার উপর, তখন সেখানে আমরা আবার এইগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু শর্ট ফর্ম বা শর্ট আকারে মনে রাখার জন্য আমি কিছু টাইপ লিখ করে রেখেছি। এখানে দেখো যে কোনো একটা মৌলের একটা পরমাণু, যখন একটা পরমাণু ভর করব তখন আমরা কি জানি না গ্রাম পারমাণবিক ভর দিয়ে আমরা অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে কি করব ডিভাইড করে দিব বা ভাগ করে দিব। তখন কিন্তু যে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর কিন্তু বেরিয়ে আসবে। বুঝতে পারছি কি বলছি? আবার ধরো কোন একটা মৌলের বা যৌগের একটা অণুর ভর, সেখানে আমি কি পরমাণু বলেছিলাম, এখানে একটা অণুর ভর বের করবো, তখন কি করব এখানে শুধু গ্রাম আণবিক ভর দিব। সেখানে পারমাণবিক ভর ছিল, এখানে গ্রাম আণবিক ভর দিব। গ্রাম আণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে আমরা কি করব ভাগ করে দিব। তখন আমরা কেবলমাত্র একটা অণুর ভর পাবো। আর একটা পরমাণু ভর পেতে হলে আমরা কি করতে হবে না পারমাণবিক অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে ভাগ করে দিলে তখন আমরা পাবো কি একটা পরমাণুর ভর। আর যদি আমরা একটা অণুর ভর বের করতে চাইছি তখন কি করব আমরা গ্রাম আণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে ভাগ করে দিব। আমরা এই যে রিলেশন গুলো পড়লাম এই রিলেশন গুলো কিন্তু আমরা ম্যাথে যখন করাবো আবার এইগুলো কিন্তু সেখানে আমি আলোচনা করব বা আলোচনা ভিত্তিতে কিন্তু সেখানে ম্যাথ করাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলছি? চলো নেক্সট, চলো বিভিন্ন স্কেলে পারমাণবিক আণবিক ভরের রাশিমালা একই রকম বলবো আমরা। এই রাশিমালাগুলো নিয়ে আমরা ম্যাথ আলোচনা করব, অবশ্যই একটা ফুল ক্লাস থাকবে যেখানে শুধু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। হাইড্রোজেন স্কেলে মৌলের পারমাণবিক ভর, মৌলের একটি পরমাণু ভর আর হাইড্রোজেনের একটি পরমাণু ভর নির্ণয় করব। আর হাইড্রোজেন পরমাণুর যে আণবিক ভরটা কিভাবে বের করব না মৌল বা যৌগের একটি অণুর ভর আর একটি হাইড্রোজেন পরমাণুর ভর। উল্টোটা ভাববে, যেখানে পারমাণবিক ভর বের করছি সেখানে পরমাণুর ভর বাই পরমাণুর ভর লিখবো হাইড্রোজেনের একটি, আর যেখানে আণবিক ভর বের করব তখন কি একটা অণুর ভর, সেখানে পারমাণবিক ভরের ক্ষেত্রে পরমাণুর ভর ছিল আর এখানে আণবিক ভরের ক্ষেত্রে একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আমি এই টপিক নিয়ে বা এই যে আমরা রিলেশন গুলো পড়ছি এই রিলেশন কিন্তু আবার বলছি ম্যাথ কিন্তু তোমাদের আমি করাবো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো যে ম্যাথ এর উপর কি করাবো কি করাবো না। তোমরা কিন্তু প্লিজ ইয়েস বা নো কিন্তু লিখো তোমাদের কমেন্ট বক্সে কিন্তু, ঠিক আছে? কমেন্ট করো আমাকে যে হ্যাঁ ম্যাথ করান স্যার, এইভাবে কিন্তু কমেন্ট করো আমার কিন্তু এই ক্লাসটায়। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট যাচ্ছি আমরা। পারমাণবিক ও আণবিক ভর একক, পারমাণবিক ও আণবিক ভর একক। কোন একটা মৌলের ভর এককবিহীন, তাহলে মৌলের পারমাণবিক ভর কি বলছে এককবিহীন, কিন্তু একটি পরমাণুর ভর কিন্তু একক যুক্ত। পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কারণ কি সব মৌলের অধিকাংশ বা একাধিক আইসোটোপের কি হয় মিশ্রণ হয়। আর আণবিক ভরও কিন্তু এককবিহীন।
পারমাণবিক ভর এবং আণবিক ভর শুধুমাত্র দুটি ভরের অনুপাত। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে মৌলের যে পারমাণবিক ভর কেবলমাত্র দুটি ভরের অনুপাত, অর্থাৎ একক বিহীন রাশি বলবো আমরা। ঠিক আছে, সংকেত ভর কাকে বলবো, খুব ইম্পর্টেন্ট, না কোন একটা পদার্থকে যে সংকেতের সাহায্যে আমরা প্রকাশ করব তাকেই আমরা কি বলবো, ওই পরমাণুর যে পারমাণবিক ভরটা আছে ওই ভরের সমষ্টিটাকে আমরা কেবলমাত্র সংকেত ভর বলবো আমরা। যে কথাটা বললাম এটা তোমাদের একটু ভাষায় বলে দিই, দিলে বুঝতে পারবে এবং এটা এক্সাম্পল দিয়ে দিব। দেখো, কোন পদার্থের যে ক্ষুদ্র সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় সেই সংকেতের উপস্থিতি পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি হলো পদার্থটির সংকেত ভর। আণবিক ভর এবং সংকেত ভর সব যৌগের ক্ষেত্রে সমার্থক কিন্তু নয়। আইনো যৌগের ক্ষেত্রে যেমন কি সোডিয়াম ক্লোরাইড NaCl, এটার নাম কি সোডিয়াম ক্লোরাইড, এক্সাম্পল দেওয়া আছে। সংকেত ভর কথাটি সঠিক, কারণ কি আয়নীয় যৌগে একটি অণুর কোনো অস্তিত্ব নেই। দেখো এইগুলো উপর বলে যে সোডিয়াম ক্লোরাইড কে আমরা সংকেত ভর আকারে লিখবো, এর উপর কোশ্চেন অ্যান্সার আমরা অবশ্যই আলোচনা করব। তো এখানে শুধু বুঝে নাও তোমরা কি টপিকটা বলছি। আমি কোশ্চেন অ্যান্সার জন্য আবার ক্লাস দিব তোমাদের সাথে। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে সংকেত ভরটা এখানে বুঝতে পারছি যে যে পদার্থকে একটা ন্যূনতম সংকেতের সাহায্যে বা যে সংকেতের সাহায্যে আমরা প্রকাশ করব সেই সংকেতে উপস্থিত যে পরমাণুগুলির যে পারমাণবিক ভরের যে মোট সমষ্টি থাকে সেই সমষ্টিকে আমরা কি বলবো, সংকেত ভর বলবো। যেমন সোডিয়াম ক্লোরাইড এটা কি আয়নীয় যৌগ, তাহলে এক্ষেত্রে সংকেত ভর কথাটি কিন্তু সঠিক, কারণ আয়নীয় যৌগে অণুর ক্ষেত্রে কোনো অস্তিত্ব নেই, কেবলমাত্র আয়নীয় যৌগের অণুর ক্ষেত্রে কোনো অস্তিত্ব নেই। আর সংকেত ভর কথাটি কেবলমাত্র কি বলবো আমরা, যে আণবিক ভর এবং সংকেত ভর সব যৌগের ক্ষেত্রে কিন্তু সমর্থন নয় বলা হচ্ছে, এই কথাটাই এই কারণে বলা হচ্ছে। বুঝতে পারছি নিশ্চয়ই? প্লিজ তোমরা কমেন্ট করো কেমন ক্লাস হচ্ছে, এবং এই টপিকটা যদি কিছু বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু এই ক্লাসগুলো আবার লাইভ ক্লাসও তোমাদের সাথে কিন্তু দিতে পারি। কি বললাম বুঝতে পেরেছো তো? তো আজকে কিন্তু আমাদের এই পর্যন্ত ক্লাস থাকলো। আমি নেক্সট ক্লাসে এর পরবর্তী ম্যাথের কিছু শতকরা এইসব ক্যালকুলেশন নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো আবার বলছি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অন করে রাখো, এরকম ইম্পর্টেন্ট তথ্য ভিডিও পেতে কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবং আমিও তোমাদের একটা বলে নিই, 2025 নিটের কিন্তু আমি অলরেডি সিলেবাসের একটা প্রিপেয়ার, আমি আর সিলেবাসের ভিডিও আপলোড করেছি, তোমরা গিয়ে দেখো ভিডিওটা কি কি সিলেবাস আছে। এবং নিটের প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে নিউ মডেলের কোশ্চেন কিন্তু আলোচনা করব। বোঝাতে পারছি কি বলছি? এই জন্য তোমাদের বলছি এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। এই পর্যন্ত, নেক্সট ক্লাস তোমার সঙ্গে দেখা হচ্ছে। বাই, থ্যাংক ইউ অল ওভার স্টুডেন্ট।